আহা বল না, সে অনুযায়ী তো আমি ট্রিট চাবো না, তোকে শপিং এর লিস্ট ধরিয়ে দিব, তারপরে কত কিছু কিনতে হবে নতুন বাড়িটার জন্য, এখনো কত কিছু সাজানোর বাকি। ইস, কবে করবো এসব? চঞ্চল হিয়ার ননস্টপ বকবকানি থামিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে শিশির বলল, আর একটা মাস ধৈর্য ধর, একদিন তোকে নিয়ে ইচ্ছে মতো মার্কেট কিনে আনবো, কেমন? হিয়া মুখের সব শিরা উপশিরা প্রসারিত করে এক বিরাট হাসি ঝুলিয়ে কিছু বলতে যাবে, অমনি কলিং বেলের ক্রিং ক্রিং শব্দে থেমে গেল মেয়েটা। দরজাটা খুলে দিতে চাচু সহ উজান ভেতরে ঢুকলো, উজানের দু হাত ভর্তি মিষ্টির প্যাকেট দিয়ে। শিশির তার এই সুসংবাদটা ফোনে দিতে গিয়ে বলেছিল ফেরার পথে মৌবন থেকে ভালো দেখে মিষ্টি নিয়ে আসিস, তাই মিষ্টির প্যাকেট হাতে উজানের বাড়িতে আসা। মিষ্টির প্যাকেট সাথে উজান সহ চাচুকে ঢুকতে দেখে আরও খুশিতে লাফিয়ে উঠে হিয়া বলল, বসো না, বসো চাচু, চেয়ারে বসো। চাচু মৃদু হেসে দিয়ে চেয়ারে বসে নিয়ে গল্প জুড়তেই উজান হিয়াকে মিষ্টির প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে বলল, খিলখিল বন্ধ করে চাচ্চুকে মিষ্টিটাও তো সার্ভ করে দিতে পারো হিয়া। জিভ কেটে সরি সরি বলতে বলতে হিয়া একটা প্লেটে মিষ্টি রসমালাই সব বেড়ে নিয়ে চাচুকে দিয়ে পাশে বসে পড়ল। প্যাকেট থেকে একটা মিষ্টি তুলে খেয়ে নিয়ে গোসলে ঢুকে গেল উজান। 2 নাইট ডিউটি করে বাড়ি না গিয়ে সোজা হিয়ার কাছে সে ফিরল। আজ যদিও এখন বাড়ি কম, হিয়ার বাড়িতেই থাকা হয় উজানের বেশি। তাহলে চাচু, দেখলে তো তোমার বন্ধুর কি রকম, আমার ভাইকে মনে ধরে গেল। আমার তো ভাবতেই কিরকম হাত পা কাঁপছে যে ভাইয়া এরপর থেকে প্রত্যেক দিন ব্যাগ হাতে অফিস দৌড়াবে। কি যে খুশি হয়েছি না আমি, বিশ্বাস করো। মা, আমি অনেক খুশি হয়েছি। শিশির ওর জিন্সের পকেট থেকে স্যালারির পুরো খামটা বের করে চাচুর হাতে ধরিয়ে দিয়ে বলল, আজকে বাবা মা বেঁচে থাকলে অনেক খুশি হতো ওনার চাচ্ছু, কিন্তু ওনারও তো আজ নেই, তুমি আছো, তাই এই প্রাপ্যটুকু শুধুই তোমার। তুমি আমাকে রেফার না করলে হয়তো আমি কখনো এত বড় একটা কোম্পানিতে, যাই হোক, আমি চাই আমার এই প্রথম স্যালারির পুরো টাকাটা তুমি রাখো। রহিম চাচাদের সাথে মিলে কিছু চা নাস্তা খেয়ে নিও, কেমন? দূর বোকা, তোর প্রথম রোজগারের পয়সা আমি সব নিলে চলবে? ইয়া তো কত অধিকার আছে এতে বল। ওকে দুটো সুন্দর দেখে জামা কিনে দিবি তো এবার, একদম আমার মাটার মতো রঙিন রঙিন জামা। দেবো চাচ্ছু, পরের মাসে স্যালারি পেলে পুরোটার পেছনে খরচ করে দেব, কিন্তু এটা এখন তুমি রাখো, ধরো প্লিজ, না করবা না। দূর, না রাখতো। মিষ্টিটা আগে, মিষ্টি খাই। ইয়া দিয়ে তো দেখি কি মিষ্টি। হিয়া চাচুকে মিষ্টি দিতে দিতে বলল, চাচু, তুমি মিষ্টি খাও, আমি ভাতটা দিয়ে আসি। আজকে আসছো যখন আমার বাড়িতে, তখন খেয়েই তোমাকে বিদায় করবো, দাঁড়াও। হেসে দিল চাচু। এদিকে হিয়া ভাতটুকু বসিয়ে দিয়ে শিশিরের রুম থেকে কি একটা নিতে রুমে আসতেই উজান শিশিরের বাথরুম থেকে নিজের মাথা মুছতে মুছতে বেরিয়ে আসলো। তোয়ালেটা শিশিরের বারান্দায় মেলে দিতে যাবে, অমনি হিয়াকে রুমে দেখতে পেয়ে একটানে হিয়াকে নিয়ে আসলো সোজা ব্যালকনিতে। হিয়ার কোমর জড়িয়ে ধরে হিয়ার খোপা করা চুলগুলো একটানে খুলে দিয়ে মুচকি হেসে বলল, খুব আনন্দ হচ্ছে না আজ? হিয়া উজানের আঙুল ধরে দুবার ঘুরপাক খেয়ে আবার উজানের গলায় হাত ঝুলিয়ে এপাশ ওপাশ দুলতে দুলতে বলল, খুব মানে খুব 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 আনন্দ হচ্ছে। আমার তো শুধু আজকে নাচতেই মন চাচ্ছে, দেখো। অস্থির হিয়াকে চিপে ধরল উজান। এত কেন ছটফটানি এই মেয়েটার, হ্যাঁ? হুম, তা আমি যে ফাইনালি এত সুন্দর রেজাল্ট করে এখন ইন্টার্নি করছি, তখন তো ম্যাডামের চোখে মুখে এত হাসি দেখলাম না। আপনি আর ভাইয়া কি এক নাকি? আজ না হোক কাল আপনি তো ডক্টর হতেনই, কিন্তু ভাইয়ার চাকরিটা তো অনেক ডিফিকাল্ট ছিল না বলুন? আমি তো কালকে ভাইয়ার নামে একটা রোজাও মানত করে ফেলেছি, আর ঠিক করেছি সামনের শুক্রবার কেরামতিয়া মসজিদের সামন থেকে কয়েকটা ফকির মিসকিন নিয়ে এসে ভালো মন্দ যা পারি খাইয়ে দিব। ভালো হবে না বলুন? উজান হিয়ার কানের পাশে চুলগুলো বোলাতে বোলাতে বলল, হুম, খুব ভালো হবে। তা ভাইয়ের জন্য এত আয়োজন, আর এদিকে আমি আমি যে আজ 3 রাত পরে ডিউটি দিয়ে বাড়িতে ফিরলাম, তার কি হবে? তার তো কেউ খোঁজই নিচ্ছে না। হিয়া আদুরে একটা মুখ করে উজানকে জড়িয়ে উজানের প্রশস্ত উন্মুক্ত ভেজা বুকে একটা দীর্ঘ চুমু দিয়ে বলল, হুম, সরি, আমি কি করতে পারি এতে বলুন তো? আগে তো আপনার জন্য আমার আগে তো আপনার জন্য আপনার পেশেন্ট, তাই না বলুন? আগে তো ওদের আগে তো ওদের ঠিক রাখতে হবে, তারপর না
বাকি সব। আচ্ছা শোনো না, কালকে আবার যাবে কখন তুমি? রাতে ডিউটি আছে। কেন? তাহলে আমরা কালকে সকাল সকাল একটু কেনাকাটা করতে বের হব, কেমন? ভাইয়া প্রথম অফিসে যাবে, একটু নতুন জামা কাপড় কিনে না দিলে হবে? আমার ভাইয়াকে তো একদম হিরোদের মতো এন্ট্রি নিতে হবে না অফিসার, অফিসে, বুঝলা না? বুঝলা কিছু? উজান হিয়ার পুরো মুখে এক এক করে অনেক কয়েকটা চুমু এঁকে দিয়ে বলল, হুম, বুঝলাম। বোনের চোখে তো শুধু ভাই তার হিরো। এদিকে তো সবাই কেন, তার নিজের হাজবেন্ডও তার কাছে জিরো। খিলখিল করে হেসে দিয়ে হিয়া বলল, হিরো তো আমার ভাইয়া, সুপার হিরো। আপনার মতো খাটাস নাকি? উজান কিছু বলতে নিতেই চাচুর ডাক বলে হিয়া দৌড়ে রুমে আসে। আর উজান তোয়ালেটা নেড়ে দিতে দিতে বলে ওঠে, কোথায় ভাই স্যালারি পেয়েছে, তার থেকে নতুন জামা জুতো কিনে নেবে। আর এনাকে দেখো, উল্টো ভাই অফিসে নতুন কি পরে যাবে তাই নিয়ে ব্যস্ত ম্যাডাম। সত্যি ইডিয়েট একটা। প্লিজ চাচ্ছু, না কর। আচ্ছা বাবা, নিচ্ছি, কিন্তু এত আমার লাগতো না বাবা। আচ্ছা আসছি, এখন তোর চাচি ঘরে আছে একলা। চাচুর যাবার কথা শুনে হিয়া দৌড়ে এসে বলে উঠল, কি চাচু, আমি যে ভাত দিলাম তুমি চলে যাবে? দেখো জানালা খুলে দিলেই চাচিকে দেখা যায় এখান থেকে, আর তুমি চাচির জন্য শুধু শুধু ভয় পাচ্ছ। আচ্ছা তাহলে এই পুরো প্যাকেট দুটো বাড়ির জন্য নিয়ে যাও, দাদি আর চাচি খাবে এখন। আরে না রে পাগলি, ও তো লাগবে না। শিশির চাচুর হাতে প্যাকেট দুটো ধরিয়ে দিয়ে বলল, চাচি দাদি দুজনে মিষ্টি খেতে চাইছে, তুমি না করো না তো। ধরো। আর দোকানে চিন্তা করো না, পলাশ আছে, রমজান চাচাও আছে। আর আমার তো অফিস 7টা অবধি, শুক্র শনি বন্ধ। আমি এদিকে জবও করব, আর আগের মতো দোকানও দেখে রাখবো। তুমি ভেবো না। তোর পরিশ্রম হয়ে যাবে বাবা, এত চাপ নিয়ে আর চায় তাই। তুমি যাও তো, আমি আছি বললাম না। কিচ্ছু ভাবতে হবে না তোমাকে, ভরসা নেই আমার উপর। চাচু হেসে দিয়ে বলল, তুই তো আমার বড় ছেলে, তোর ওপর থাকবে না তো ভরসা কার উপর করব আমি বলতো? হাসি মুখে বিদায় নিল চাচু, সাথে হিয়া আর উজানকেও দোয়া দিয়ে বলল, এত কিছুর পরে যখন তোদের আলাদা করা গেল না, তখন এভাবে ভালো থাক দুজনে মিলে। সময়গুলো ভালোভাবেই অতিক্রান্ত হলো ঠিকই, কিন্তু সুখ কপালে যেন সইল না বেশি দিন হিয়ার। দুর্ভাগ্যবশত হলেও এবার মেডিকেল অ্যাডমিশনে গিয়ে আবারও হেরে যেতে হলো হিয়াকে। সাথে উচ্চ মাধ্যমিকের রেজাল্টে A+-এর চৌকাঠ পেরোতে পারেনি তার। পেরোবেই বা কী করে? সে সময় তার না ছিল মানসিক অবস্থা সচল, না উজানকে তার পাশে রাখতে দিয়েছিল মেয়েটা। এই কয়েকদিনে উজানের প্রচেষ্টায় যাও বা হিয়ার ঘাতে মলম কাজ করতে শুরু করেছিল। হিয়া যাও বা সব ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে ধরেছিল, কিন্তু এই আশানুরূপ রেজাল্ট না হওয়ার সাথে চান্সটাও এভাবে মিস হওয়া, দুয়ে মিলে যেন মেয়েটা আবার নিজেকে চুপসে ফেলল। আরও সেই জখম গিয়ে গভীর হতে থাকলো যখন হিয়া জানতে পারল প্রিয়ন্তীর চান্স হয়েছে, তাও আবার এই রংপুর মেডিকেলেই। মন থেকে পুরোপুরি ভেঙে পড়লেও মুখে আর সেই বিষয়টা জাহির করলো না হিয়া। ঠিক করলো সে সেকেন্ড টাইম করবে, কিন্তু শিশির রাজি হলো না। এমনিতেই সেকেন্ড টাইমে এক্সট্রা করে 5 মার্ক কাট করে রাখা হয়, তার উপর রেজাল্টে জিপিএ কম থাকায় এমনিতেও হিয়ার 1.5 মার্ক কাটা যাবে। তাই অহেতুক দ্বিতীয়বার মেডিকেলের প্রিপারেশন নেবার কোনো প্রয়োজন শিশির দেখল না। কিন্তু হিয়া জেদি মেয়ে, সে শুনল না শিশিরের কথা। জানে বিষয়টা অনেক টাফ, তবুও হিয়ার রিস্ক নিল। বলা চলে নিজেকে প্রমাণ করতে একটা জিদ ধরে বসলো সে। উজানো হ্যাঁ না কিছুই সিদ্ধান্ত দিতে পারল না। এদিকে পার্স মার্ক কেটে রাখায় ভয়ে অন্যদিকে হিয়ার মনে ইচ্ছে। শেষমেশ বাধ্য হয়ে রাজি হয়ে বলল, আচ্ছা হোক, আমি পড়াবো হিয়াকে, দেখি কিভাবে ওর চান্স মিস হয়। সময় গড়িয়ে তখন অনেক দিন। নিউ সেকশনের ক্লাস শুরু হবে আর কিছুদিন বাদে। বড় ফুপুর খাতিরে একরকম বাধ্য হয়ে প্রিয়ন্তীর অ্যাডমিশন কাগজ নিয়ে ছোটাছুটি করছে উজান। আর তো ইন্টারনেট আছে কয়েকটা মাস, সহ্য করো এখন সেই কয়েকদিন এই মেয়েকে। আজকে তো অ্যাডমিশনের জন্য দৌড়াতে হচ্ছে, এরপর না জানি আর কোন কাজে ধরিয়ে দেয় ফুপু। যদিও প্রথম দেখে বিষয়টাকে না করতে পারল না উজান, কিন্তু ঠিক করলো এরপর থেকে সব কিছুতেই না বাক্য উচ্চারিত করবে সে। তোমার বাকি সব কাগজপত্র এদিকে সব কাজ কমপ্লিট, এখন শুধু ঠিকমতো ক্লাস অ্যাটেন্ড করতে পারলেই এনাফ। আর হ্যাঁ, একটা কথা, ফুফুর কাছে আমার মায়ের অনেক ঋণ আছে, তাই কাজটা করতে রাজি হয়েছি।
কিন্তু ফুপুকে বলে দিস তোর জন্য করা এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট কাজ আমার। একই মেডিকেলে অ্যাডমিশন হয়েছে বলে ভাবিস না তুই কোনো কাজ বললেই আমি করে দেব। ফুফুকেও কথাটা ভালো করে বুঝিয়ে দিস। এরকম ভাবে কথা কেন বলো উজান? যেন তো মনে হয় ওই শিশির আর হিয়াই তোমার আপন। আমরা তো যেন উড়ে এসে বসে আছি তোমার আর বড় আম্মুর জীবনে। কথা বাড়ালো না উজান। কথা বাড়াবে কি, প্রিয়ন্তীকে দেখলেই তো ওর মন চায় ঠাটিয়ে চর বসিয়ে দিই সে তার গালে। পেছন ফিরে চলে আসতেই প্রিয়ন্তী উজানকে ডেকে দিয়ে বলল, শুনলাম হিয়ার নাকি মেডিকেল চান্স হয়নি, তা কোথায় ভর্তি হয়েছে ও এখন? হ্যাঁ, হয়নি চান্স তো। না, সেকেন্ড টাইম করবে নাকি? সেকেন্ড টাইম যা টাফ, পারবে ও? না পারলে পারবে না। সবাইকেই যে ডাক্তার হতে হবে এমন কি কোনো কন্ডিশন আছে নাকি? আছে বলে তো আমার জানা নেই প্রিয়ন্তী। না, তা বলিনি। আসলে তুমি একজন এত ওয়েল ডাক্তার, সেই হিসাবে তোমার ওয়াইফও তোমার মতো ডাক্তার হওয়াটাই বোধহয় বেশি মানাতো। আই থিঙ্ক সো। একটা বাঁকা হাসি দিয়ে উজান বলল, এটা কি কোথাও লেখা আছে নাকি যে ডক্টরের ওয়াইফকে ডক্টর হতে হবে, যে প্রফেসর তার ওয়াইফকে প্রফেসর হতে হবে? সত্যি প্রিয়ন্তী, তোর মাইন্ড যে কতটা চিপ সেটা তো ইয়ারফোন চুরি করবার সময়ই বুঝেছিলাম, কিন্তু এতটাই যে নিচ জানা ছিল না, বিশ্বাস কর। ঠিক করে কথা বলো উজান। কাদেরকে ছোট লোক বলছো তুমি? তোমার নিজের ওয়াইফই নিজের যোগ্যতা দেখাতে পারেনি, আর তুমি আসছো আমাকে কথা শোনাতে? শোন প্রিয়ন্তী, একটা কথা মনে রাখবি, হিয়া ডাক্তারিতে পড়ুক আর অন্য কোথাও, আমার কাছে আমার হিয়া তো আমার হিয়াই থাকবে। সবার চাইতে দামি, সবার চাইতে আলাদা। এদিকে প্রিয়ন্তীকে উজান হেল্প করছে কথাটা শুনতেই সকাল থেকে মন খারাপ করে বসে আছে হিয়া। এমন না যে সে উজানকে অবিশ্বাস করছে, তাকে সন্দেহ করছে তা নয়। আসলে হিয়ার মনে একটা ভয় চেপে বসেছে। সারা জীবন শুনে আসলো যে সে উজানের জন্য পারফেক্ট না, উজানের সাথে সে যায় না, তাকে নাকি উজানের পাশে বেমানান লাগে। শুনে শুনে আজ যখন নিজেকে প্রমাণ করার একটা সুযোগ ছিল সেটাও হারিয়ে গেল। মানসিক অবস্থা এমনিতেও হিয়ার ভালো নেই, তার উপর একের পর এক ধাক্কা মেয়েটার মনটাকে ছোট করে দিচ্ছিল যেন। হিয়া কাঁদতে চাইছে না, তবুও তার চোখ দিয়ে অবিরাম পানি ঝরছে। সে যে কেন কাঁদছে, কিসের জন্য কাঁদছে তাও আজ জানা নেই যেন তার। কাঁদতে কাঁদতে বাড়িতে আসা উজানকে তাড়িয়ে দিতে দিতে হিয়া বলল, না না না, তুমি আর আসবে না এই বাড়িতে। তুমি যাও প্রিয়ন্তীর কাছে। আমি পাইনি চান্স, আমি তো হতে পারবো না ডক্টর প্রিয়ন্তীর ডাক্তার হবে। তুমি ওর কাছে যাও। হিয়া একটু শান্ত হও, আমরা ঠান্ডা মাথায় কথা বলি। না না না, তুমি যাও। আমার মতো একটা মেয়ের সাথে তোমাকে মানায়? মানায় না তো। তুমি বাড়ি যাও। আমি তো না পারলাম নিজের বাচ্চাটাকে বাঁচাতে, না পারলাম একটা ভালো রেজাল্ট করতে। চান্সটাও হলো না আমার। সবাই ভালো ভালো জায়গায় পড়ছে। লতারও ডেন্টালে হয়ে গেল, আর আমি ন্যাশনালেও একটা ভালো সাবজেক্ট আসলো না। উজান হিয়াকে আগলেই হিয়ার চোখ মুছে দিতে দিতে বলল, হ্যাঁ তো আসেনি, কি হয়েছে এতে? হয়নি চান্স, সবাইকে চান্স পেতে হবে নাকি? দেখি চোখ মুছো, দেখো আমার দিকে। না, আমি দেখবো না, কিচ্ছু শুনবো না আমি। তুমি বের হও বাড়ি থেকে। আমি তো তোমাকে ডিজার্ভ করি না, করি না ডিজার্ভ আমি। চোখ মুখ নাক টানতে টানতে উজানকে টেনে হিঁচড়ে সোজা এনে দরজার কাছে দাঁড় করিয়ে দিল হিয়া। এদিকে কান্নার আওয়াজ সাথে উজান হিয়ার পাল্টাপাল্টি তর্কাতর্কিতে রুম থেকে বেরিয়ে আসলো শিশির। আর এসেই হিয়ার এরকম কাঁদতে কাঁদতে করা ছেলে মানুষই যেন কিছুতেই সহ্য হয়ে উঠল না তার। অনেকদিন ধরে অনেক সহ্য করে আসছে সে। কখনো হিয়া উজানকে কাছে টানছে, কখনো দূরে সরিয়ে দিচ্ছে। কি সমস্যা কি হিয়ার? ছাড়তে চায় তো একেবারে ডিভোর্স দিয়ে দিক। গলা ছেড়ে দিয়ে চিৎকার করতে করতে শিশির বলল, তোর সমস্যা কি হিয়া? ছাড় বলছো উজানকে, ছেড়ে দে এক্ষুনি। সবকিছু ফাইজলামি নাকি? আয় তো তুই ঘরে, দরকার পড়লে ওই বেরিয়ে যাবে বাড়ি থেকে। সবসময় ছেলে মানুষে। না, উনি ঢুকবেন না আর ভেতরে। কি কাজ ওনার এই বাড়িতে? ওনাকে ওনাকে লাগবে না ওখানে। আপনি চলে যান বাড়ি থেকে, আর আসবেন না আপনি। শিশির রাগ হচ্ছে দেখেও হিয়া উজানকে টেনে গ্রিলের কাছে বের করে দিতে শিশির এক বিশাল থাপ্পড় বসিয়ে দিল হিয়ার গালে। শব্দ করে কেঁদে দিল হিয়া, কিন্তু রেগে উঠল উজান রাগ দেখিয়ে বলল, শিশির, হাত তুলিস কেন ওর গায়ে তুই? কোন ধরনের স্বভাব এগুলো? আর কখনো যদি তোকে না দেখি এরকম করতে। তুই চুপ থাক, দরকার পড়লে লাঠি দিয়ে মেরে মেরে চামড়া তুলে দেবো আমি ওর।
হিয়ার বাহু শক্ত করে চেপে ধরে বলল, মন চাইলেও কাছে টানবি, আবার মন চাইলেও তো বের করে দেবে। কমাস ধরে কি নাটক শুরু করেছিস তুই এসব উজানের সাথে? বল, এসব কি নাটক? শিশির চোখ বড় বড় করে হিয়াকে রাগ করছে দেখে উজান শিশিরের হাত ধরে ভেতরে ঠেলতে ঠেলতে বলল, শিশির, যা তো ভাই তুই ভেতরে, আমাদের বিষয়ে আমরা সল্ট আউট করে নিচ্ছি, তুই যা। না, আমি যাবো না কোথাও। ওকে বলতে হবে আজ আসলে কি চাই। ডিভোর্স চাইলে বলুক, সেটা আমি ব্যবস্থা করে দিই সব। এত তো নাটকের কোনো প্রয়োজন হয় না। আশ্চর্য তো, কেন বুঝতে চাইছিস না? ওর মেন্টাল অবস্থা আর আগের মতো নেই। ওর শখ ছিল মেডিকেলে পড়বার, সেটা পূরণ হয়নি। লতারা অবধি চান্স পেয়ে বসে আছে, ওর খারাপ লাগবে, কষ্ট পাবে, এটাই তো স্বাভাবিক নাকি? হ্যাঁ, স্বাভাবিক। তো এটা ওর ব্যর্থতা, ও কেন চান্স পায়নি? পড়াশোনা করেনি, চান্স হয়নি। তুই যা তো ভাই ভেতরে, অহেতুক ঝামেলা পারাস না। শর্ত শোন হিয়া, ভালো ভালো বলছি, ভালো হয়েছে, নয়তো আমি উজানের সাথে তোকে বাড়ি থেকে বের করে দেবো কিন্তু এবার। কাঁদতে কাঁদতে হিয়া নাক টেনে বলে উঠল, যা হয়েছে সব ভুলে নতুন করে জীবন শুরু করতে বলা হয়নি তোকে। বললাম বললাম একটা ভালো সাইকিয়াট্রিস্ট পেয়েছে, দেখে আনি চল, কিন্তু তুই তো শুনলি না। আরও রেগে গিয়ে কাঁদতে কাঁদতে হিয়া বলল, আমি তো পাগল না যে আমি ডাক্তার দেখাবো। হ্যাঁ হ্যাঁ, হিয়া তো পাগল। হিয়ার মাথায় সমস্যা, ওই জন্য তো হিয়া চান্স পায়নি। তুই এখন বড় চাকরি করিস, উজান স্যারও ডাক্তার। আমি তো পাগল, পাগল আমি। উজান শিশিরকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে বলল, যা তো তুই। দেখছিস কাঁদছে মেয়েটা, তারপরও খামোখা কাহিনী করছিস কেন? শিশির ভেতর থেকে আবার বাহিরে এসে হিয়াকে রাগ করতে করতে বলল, চান্স হয়নি হয়নি, এ বিষয়ে আমি বহুজান কে কিছু বলেছে তোকে? মানুষ কে কি বললো তাই জন্য আমাদের সাথে এরকম করবি তুই? স্বামী হয়ে উজান, তোর একটু তো লেহাজ কর। স্ত্রী হিসেবে দিনে কয়টা দায়িত্ব পালন করিস তুই ওর? উজান ডিউটি থেকে ফিরলে কতটা খেদমত করিস নিজের স্বামীর? দরকারের সময়তে এটা ওটা চাই বলে কি আবদার তার? আর সময় ফুরে আসলে তারই দেওয়া হচ্ছে। কত সুযোগ সন্ধানে না তুই হিয়া? দেখ হিয়া, আমাকে কালকে অফিসের কাছে ঢাকা যেতে হবে। এখন কোনো কাহিনী করবি না কিন্তু তুই আর। আমার যা ইচ্ছে করব। তুই কে বলার? আমি সুযোগ সন্ধানী, স্বার্থপর, তোদের অযোগ্য। কেন মিশিস আমার সাথে? কেন কথা বলবি? কেন কথা বলিস? বলবি না আর কথা? লাগবে না আমার কাউকে, চাই না কাউকে আমার। বলেই কাঁদতে কাঁদতে নিজের রুমে গিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল হিয়া। বালিশ জড়িয়ে এমনই কান্না শুরু করলো যে উঠোন অবধি সেই কান্নার গুঞ্জন শোনা যাচ্ছে। তোকে বললাম হিয়াকে কিছু বলিস না, তারপর এত বাড়াবাড়ির কিছু ছিল না শিশির। বারবারে আমি করছি না হিয়া, করছো উজান। এভাবে কতদিন তুই ওর সাথে সংসার করবি? জানি তোর মানসিক অবস্থা ঠিক নেই, তাই জন্য এত অপমান তুই ডিজার্ভ করিস কি? সাহস ওর। শোন শিশির, মেয়েটাকে সুস্থ হতে দে। একটু সুস্থ হলে তো রেজাল্ট খারাপ আসলো, আবার সেই ধাক্কা কাটিয়ে পরীক্ষা দিল, সেটা তো টিকতে পারলো না। তার উপর কে না কি বলেছে প্রিয়ন্তীর চান্স হয়েছে, আমি এখন একই মেডিকেলে প্রিয়ন্তীর সাথে, তাই জন্য তো। তাই জন্য কেউ তোকে সন্দেহ করছে যে তুই ওকে ভুলে? জানি না কি করব। আয় ভেতরে। না, হিয়া যখন চাইছে আমি বের হয়ে যাই, তাহলে তাই হোক। ও যা চায় তাই করি আমরা, প্লিজ। তোর মাথা খারাপ? এ রাতে তুই কোথায় গিয়ে থাকবি এখন? থাকবো এখন নিলয়ের মেসে গিয়ে দেখি, ম্যাচ বন্ধ থাকলে মসজিদে কাটিয়ে দেবো এখন। কখনোই না। হিয়া কি বলে বলুক, তুই এখানে থাকবি, আমার রুমে থাকবি। আয় বলছে। না, হিয়া যা চাইবে তাই হবে, আর কথা বাড়াস না। এত ভালোবাসিস তুই হিয়াকে? তুই বুঝবি না, যা তো। আমি বুঝবো না বলছিস? মৃদু হাসল উজান। কথা না বাড়িয়ে বেরিয়ে আসতে শিশির অস্ফুটে কণ্ঠে ডেকে দিয়ে বলল, রোদ কি আজও আমার সাথে কথা বলতে চায় না উজান? না মানে আসলে হঠাৎ তখন। জানি, ফোন দিয়েছিলি তুই ওকে, আর ও বলেছিল যে সে আমার সাথে কথা বলতে চায় না, তাই তো? নিশ্চুপ উজান। কি বা উত্তর দেবে এর? সত্যিই তো রোদেলা এখন আর শিশিরের সাথে কথা বলতে চায় না। উজানের সাথে যাও বা কথা বলে, সবার খোঁজ খবর রাখে, কিন্তু শিশিরের কথা উঠলেই কথা ঘুরিয়ে দিতে চায়। উজান কত বলেছে, একটা সেকেন্ড, জাস্ট একটা সেকেন্ড কথা বল, তাও শোনেনি রোদেলা। কথা বলছি, এটাই কি যথেষ্ট না উজানের জন্য? উজানকে নিশ্চুপ থাকতে দেখে মেকি একটা হাসি দিয়ে শিশির বলল, ভালো আছে যখন, ভালো থাকো। আমার কথা বলে আর বিরক্ত করিস না তাকে। উজান পরিস্থিতিটাকে স্বাভাবিক করতে বলল, আমি আছি মামার দোকানে, হিয়াকে সামলে নিয়ে তুইও আয় একদম, কিন্তু আর বকাঝকা করবি না ওকে, যা।
কাঁদতে কাঁদতে বালিশ মুড়ে ওখানেই ঘুমিয়ে পড়ল হিয়া। মাঝরাতে ঘুমন্ত হিয়াকে ঠিকভাবে শুইয়ে দিয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ল শিশির। আজ যেন মনটা বড্ড ছটফট করছে তার। কেন মনে হচ্ছে ঢাকায় মিটিংটা অ্যাটেন্ড করতে গেলেই রোদেলার সাথে দেখা হবে তার। কেন মনে হচ্ছে রোদেলাকে সে খুব করে অনুভব করছে। হাঁসফাঁস করতে শুরু করলো শিশির। কখনো এদিকে বালিশ টেনে তো কখনো ওদিকে শুয়ে পড়তে থাকলো, কিন্তু লাভ হলো না কিছুই। এমনিতে লাইফে প্রথম কত বড় একটা মিটিং অ্যাটেন্ড করতে তাকে কাল যেতে হচ্ছে ঢাকা, সেটার একটা টেনশন, তার উপর হিয়ার এই অবস্থা। কত বকাঝকা করল সে আজ হিয়াকে, একটা থাপ্পড় অব্দি বসিয়ে দিল মেয়েটার গায়ে। কি হচ্ছে এসব? কবে আর হিয়া স্বাভাবিক জীবনে ফিরে আসবে তার? অস্থির মনটাকে শান্ত করতে না পেরে অজু করে জায়নামাজে দাঁড়িয়ে পড়ল শিশির। হিয়ার জন্য দুরাকাত নফল নামাজ আদায় করে মোনাজাতে শুধু একটাই দোয়া চাইল, হিয়ার সুস্থতা। এই একটা পর একটা বিপদ যেন আর তার বোনের জীবনটাকে বিষিয়ে না তোলে, আর কোনো পরীক্ষার মুখোমুখি যেন তার বোনকে না পড়তে হয়। সৃষ্টিকর্তা যেন হিয়ার সব রাস্তা এখন থেকে সহজ করে তোলে, রহমতের বর্ষণ নাজিল করে যেন তার এই ছোট্ট বোনের ওপর। এভাবে যে আর ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। সকাল 7টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে শিশির। আবহাওয়া খুব একটা ভালো ছিল না আজ। কাল রাত থেকেই কীরকম ঝুরু ঝুরু বৃষ্টি হচ্ছে, কখনো মেঘে মেঘে ঘর্ষণের বিকট শব্দ কানে এসে জোরালোভাবে আওয়াজ করছে। ছাতা হাতে ওভাবেই শিশিরকে বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিয়ে আসে উজান। ডিউটি ছিল তার সারাদিনের, কিন্তু দুপুর অবধি করেই ছুটি নিয়ে এসেছে সে। হিয়া বাড়িতে একা, তার উপর শিশিরের অনুপস্থিতি। শিশির হিয়ার পুরো দায়িত্ব উজানের হাতে দিয়েছে। এখন কি আর হিয়াকে একলা রাখলে চলে? ভয়ে ভয়ে গ্রিলের কাছে এসে চাবি দিয়ে তালা খুলেছে উজান। কালকে তো মহারানী ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, তার আজকে যে এই অধমকে দেখামাত্র কি তুলকালাম বাঁধিয়ে দেয় সে কে জানে। গ্রিলের দরজা তো খুলে ফেললো উজান, কিন্তু ফ্ল্যাটের দরজা চাবি তো আছে, কিন্তু এই মেয়ে তো দেখছি ভেতর থেকেও একদম লক করে রেখে দিয়েছে। কেমনটা লাগে? এই গ্রিলে ঘেরা বারান্দার সাথে লাগানো হিয়ার জানালার গা ঘেঁষে দাঁড়িয়ে গেল উজান। থাইটা বাহির থেকে টেনে দিয়ে দেখতে চাইলো সেটা আদৌ বাহির থেকে খোলা যায় কি না। যাক, থাইটা লক করা নেই। থাই সরিয়ে ভেতরে উকি দিতেই দেখল তার হিয়া পিছি কীরকম বিছানার উপর শুয়ে গল্পের বই হাতে মনোযোগ দিয়ে গল্প পড়তে ব্যস্ত। দেখো, খুক খুক করে শব্দ করে কেশে দিতেই চকিতে মারাত্মক রকমের ভয় পেয়ে উঠে বসল হিয়া। কে ওখানে? কে কে? লাইটগুলো ঠাস ঠাস করে জ্বালিয়ে দিয়ে গায়ের ওনাটা ঠিক করে নিয়ে জানালার কাছে এসে বসতেই দেখলো তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কীরকম ভ্যাল ভ্যাল করে হাসছে তার ওজন স্যার। কপালে ভাঁজ পড়ল হিয়ার, বুকে 5-6 বার থুথু ছিটা দিয়ে জানালার আরও কোল ঘেঁষে থাইটা টেনে ধরল হিয়া। রাগান্বিত সুর টেনে বলল, আপনি এখানে কি করছেন? কি বলেছি না এই বাড়িতে আপনি আসবেন না আর? শিশির আমাকে আপনার দায়িত্ব দিয়ে গেছে, তাই তার ফেরা অবধি তো আমি এ বাড়িতে আসবই হিয়া পিচ্ছি। ওজানকে কাঁচকলা দেখিয়ে হিয়া বলল, আপনাকে আমি কচু ঢুকতে দিলে তো। আর শুনুন, মোটেই আমি এখন আর ছোট নেই, হ্যাঁ, যে সারাক্ষণ পিচ্ছি পিচ্ছি বলে ডাক দেবেন আমাকে। আমি এখন বড় হয়েছি। হ্যাঁ, ওই বয়সটাই বাড়ছে, বুদ্ধি তো যেন। বিড়বিড় করে কি বলছেন? হ্যাঁ, আমি কিন্তু সব বুঝতে পারছি, বুঝলেন? বেশি না বুঝে ফ্ল্যাটের দরজা খুলো, আমি ভেতরে ঢুকবো। মোটেই না, আপনি ফিরে যান, গিয়েও এই প্রিয়ন্তি ফিয়ন্তিকে সাহায্য করে আসুন। আমার এখানে কি? আমি তো ডাক্তার হতে পারিনি না। রেগে গিয়ে গলাটা গম্ভীর করে ওজান বলল, আবার এক কথা, আমি কিন্তু এবার রাগ হচ্ছি ইয়া। আপনি রাগ হলে আমার কি? যত খুশি রাগ হন, আমার তো সেটা দেখতে বইয়েই গে। বলেই হিয়া থাইটা টেনে লক করতে যাবে, অমনি ওজান হাত দিয়ে থাইটা শক্ত করে আটকে ধরে বলে, দেখো বাহিরে বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, আমি কোথায় যাব এখন এই ওয়েদারে? আশ্চর্য, একটু বুঝো তুমি। কেন আপনার বাড়ি নেই? শুনুন, এখান থেকে সোজা হেঁটে বাঁ দিকে মোড় নিয়ে 5 মিনিট হাঁটুন, দেখবেন মোড়ের মাথার ডান দিকে একটা 5 তলা ভবন দাঁড়িয়ে আছে, নাম শাহরিয়ার কুঞ্জ। গিয়ে দরজা নক করুন, দেখবেন দারোয়ান মামা ঠিক আপনাকে ভেতরে ঢুকতে দেবে। যান। ওজান রেগে গিয়ে কিছু বলতেই একটা বিরাট হাসি দিয়ে ওঠে, আর হাসির সব ছিটে ফোটা গিয়ে হিয়ার মুখে জড়ো হলে চোখ মুখ খিচে ওঠে। হিয়ার মুখ মুছতে মুছতে বলে, হাঁচি দেওয়ার সময় মুখে হাত দিতে হয়, জানেন না সেটা আপনি?
উজান আরেকটা হাঁচি দিয়ে নাক টানতে টানতে বলল, দেখো হিয়া, আমি এমনিতেই আসতে গিয়ে অর্ধেক ভিজে আছি, এখন আর বিরক্ত করো না তো তুমি। হিয়া মেজাজ দেখিয়ে গল্পের বইটা আবার হাতে নিয়ে বিছানায় শুতে শুতে পড়ে। আপনি অর্ধেক ভিজুন আর পুরো আমার কি? আরে কি আশ্চর্য, আমি কিন্তু এবার দরজা ভেঙে ফেলবো হিয়া, খুলে বলছি। আর এটা কি তোমার হাতে? গল্পের বই কিসের জন্য? মেইন বই কোথায় তোমার? এরকম করে পড়ে কখনো চান্স হবে দ্বিতীয়বার তোমার? রাগে বইটা ঠাস করে বন্ধ করে দিল হিয়া। গজগজ করতে করতে তেড়ে এসে উজানকে আঙুল দেখিয়ে বলল, দেখুন, আমার চান্স নিয়ে না আপনাকে বেশি ভাবতে হবে না। গিয়ে নিজের নিজের ডক্টরের সুতোতে চরকা কাটুন, বুঝলেন? এখন তো শুধু লক করে দিয়েছি, এরপর গ্রিলের দরজাটাও এমন তালা ঝুলিয়ে রাখবো যে আপনি তো দূর, ভাইয়ার কাছেও এক্সট্রা কোনো চাবি দেব না আর। উজান হাত বাড়িয়ে জানালার গ্রিল ভেদ করে হিয়ার গাল দুটো জোর করে চেপে ধরল। শরীরে যত প্রকার রাগ আছে সব এসে পিষে দিল যেন হিয়ার গাল জোড়াকে। উজানের হাতে 3-4টে বাড়ি দিতে থাকলো হিয়া, কিন্তু উজান ছাড়ল না। রেগে গিয়ে হিয়ার গাল না, এবার হিয়ার পুরো মুখে এলোপাথারি চিপে দিতে দিতে বলল, সত্যি সত্যি যেদিন প্রিয়ন্তীর কাছে চলে যাবো না, ওই দিন ম্যাডামের হুঁশ ফিরবে, বেয়াদব একটা। হিয়া উজানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রাগিয়ে ফুঁসতে ফুঁসতে কিছু বলতে যাবে, অমনি একটা বিরাট বাস পড়ার শব্দে কেঁপে উঠল পৃথিবীর মাটি। কেঁপে উঠল বাহিরে দাঁড়িয়ে থাকা উজান নিজেও। সাথে সাথে কারেন্ট নিভে গেল। বাতাস বইতে শুরু করলো আরও একটু জোরালো গতিতে। কি একটা মন হতেই চটপট বিছানা ছেড়ে নেমে আসলো হিয়া। রান্নাঘরের কাবার্ড খুঁজে একটা বড় সাদা পলিথিন বের করে ফ্ল্যাটের দরজা খুলে বের হতে নিতেই উজান হিয়ার দিকে এগিয়ে এসে প্রশ্ন করল, কোথায় যাচ্ছ আবার এই বৃষ্টিতে হিয়া? হিয়া উজানের হাতে চাবি ধরিয়ে বলল, আপনি দরজাটা লক করে দিয়ে দিন তো। এদিকে আমার বাচ্চাটা ভিজে যাচ্ছে, আমি তো ওকে আজ পলিথিন দিয়ে ঢেকে দেবার কথা ভুলেই গিয়েছিলাম, সব আপনার জন্য। উজানের হাতে চাবি ধরিয়ে দিয়ে এক দৌড়ে পেছনে এসে সেই কামিনী ফুলের গাছটার নিচে বসে গেল হিয়া। পায়ে যে জুতো পরবে সেই হুঁশটাও নেই যেন আর তার মাথায়। খালি পায়ে বসে পড়ল সেই বৃষ্টির পানি মাখা কাদা মাটির নিচে। বৃষ্টির ছাট এসে পুরোপুরি হিয়াকে ভিজিয়ে না দিলেও অনেকটা কাক ভেজা হয়ে উঠল হিয়া। পলিথিনের কাভারটা সেই মাটির নিচে সুন্দর মতো বিছিয়ে ছোট ছোট ইট দিয়ে চাপা দিতে দিতে হিয়া বলল, এই তো আমার সোনা বাবুটা, ইস কি ভিজে গেছে দেখো। মাম্মামটা পচা না, মাম্মামটা তো আগে আসেনি না আজকে, এখন মাম্মাম এসে পরিটাকে ঢেকে দিয়েছে, আর পরিটার কষ্ট হবে না আমার, আমার সোনা বুড়িটা। ছাতা হাতে হিয়ার পেছনে এসে দাঁড়িয়ে পড়ল উজান। কান পেতে শুনল হিয়ার বলা প্রত্যেকটা বাক্য। বুকটা ছিঁড়ে আসলো তার। মনে হচ্ছে উপরে আকাশের উপর মেঘে মেঘে ঘর্ষণ হয়ে বজ্র ডাকছে, না মানে তো হচ্ছে তার ভেতরের সব কিছু নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে এরকমটা করছে। আকাশ কাঁপিয়ে বৃষ্টি শুরু হলো। ঝিরিঝিরি থেকে মুহূর্তে তার গতি বেড়ে উঠল, ভিজিয়ে দিল প্রকৃতির রুক্ষতাকে। প্রাণহীন পরিবেশটা যেন মুহূর্তে প্রাণবন্ত হয়ে চারদিকে সতেজতা ছড়াতে শুরু করলো। ছাতাটা হিয়ার দিকে মেলে ধরে নিচে বসতেই উজানের দিকে তাকিয়ে এক করুণ চাহনি দিল হিয়া। বোঝাতে চাইল তার এই প্রখর অপারগতা ঠিক কতটা যন্ত্রণার। চোখ ভিজে আসলো হিয়ার, সাথে চোখ টলটল করতে শুরু করলো উজানেরও। রিমা সেদিন শুধু উজানকে এতটুকুই বলেছিল যে তাদের একটা বাচ্চা এ পৃথিবীতে এসেছিল, আর সেটা দুর্ভাগ্যবশত মিসক্যারেজ হয়ে যায়। এরপর হিয়া তাদের বাচ্চার ওই রক্তপিণ্ডটার ঠিক কী করেছিল সেটা জানা নেই তার। এত শত চাপের মধ্যে থাকায় উজানের মনেও সেই চিন্তা কখনো আসেনি। তার মনে প্রশ্ন আসেনি হিয়া সেদিন তাদের বাচ্চাটাকে নিয়ে ঠিক কী করেছিল। কিন্তু আজ উজান জানতে পারল, সে উপলব্ধি করতে পারল হিয়ার এই ঘন ঘন পেছনে আসার কারণ। উজান উপলব্ধি করল কেন তার পিচ্ছি হিয়া এই কামিনী ফুলের গাছটার নিচে এভাবে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে পারে। জানো উজান, সেদিন যখন বাবুটা আমার পেট থেকে ঝরে পড়ে যায়, সেদিন আমি খুব করে চেয়েছিলাম তুমি আসো। তুমি এসে দেখো কিভাবে আমাদের বাচ্চাটা আমাদের সাথে রাগ করে না ফেরা দেশে হারিয়ে যাচ্ছে, সে এভাবে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে আমাদের ছেড়ে। যেতে যেতে আমাকে বলছে তুমি একটা খারাপ মা, তুমি তো বুঝতেই পারোনি যে আমি আসছি এই পৃথিবীতে, আমি যে তোমার মাঝে তোমার পেটে বড় হচ্ছি, তুমি বোঝোনি। বাবাও বোঝেনি, শুধু তোমরা ঝগড়া করছো, রাগারাগি করছো, আমাকে দেখছিলে একবারও? দেখোনি, ওই জন্য তো আমি চলে যাচ্ছি, আর আসবো না, আমি কখনো আসবো না। তুমি একটা বাজে মা, একটা খুব খারাপ মা তুমি।
বলতে বলতে ডুকরে কেঁদে উঠল হিয়া। হিয়ার সাথে তাল মিলিয়ে উজানও তার দু চোখ দিয়ে অশ্রুর বন্যা ঝরাতে শুরু করলো। হাত থেকে ছাতাটা আলগা হয়ে একপাশে পড়ে গেল তার। মাটিতে বসে গেল, দেয়ালে পিঠ ঠেকিয়ে কান্নারত হিয়াকে বুকে টেনে নিয়ে উজান কাঁদতে কাঁদতে বলল, সরি হিয়া, আই এম সরি পাখি। সত্যি আমি একটা খারাপ বাবা, খুব খুব বাজে আমি। হিয়া উজানের বুক আগলে ধরে বলল, সেদিন যখন ওকে দাফন করি তখন আমি খুব করে চেয়েছিলাম উজান আসো আসো উজান, আমি পারবো না একা হাতে ওকে দাফন দিতে। তুমি আসোনি উজান, তুমি আসোনি। আমি খুব কান্না করছি, কান্না করে করে বাচ্চাকে দাফন দিছি। আর কি বলছি জানো, বলছি বাচ্চাটাকে দাফন করার সাথে সাথে আমি আমাদের দুজনের এই ভালোবাসাটাকেও দাফন দিয়ে গেলাম। বিশ্বাস করো, আমি এই প্রতিজ্ঞা করেছিলাম সেদিন, কিন্তু এত কিছুর পরেও না আমি তোমার জন্য আমার ভালোবাসাটাকে দাফন করতে পারিনি উজান, পারিনি তোমাকে ভুলতে। কেন পারিনি বলো না? কেন এত ভালোবাসি আমি তোমাকে? কেন এত কিছুর পরেও আমি পারি না তোমাকে ঘৃণা করতে? কেঁদে ভাসালো হিয়া। হিয়ার সাথে আজ কান্নার বাঁধ ভাঙল উজানের। ভাগ্যিস বৃষ্টিটা ঠিক সময় এসে ভিজিয়ে দিচ্ছে এই প্রেমিক যুগলকে, নয়তো তাদের গাল বেয়ে ঝরে পড়া অবিরত চোখের পানিগুলো যে লুকোনো যেত না কারো থেকে, কিছুতেই লুকোনো যেত না। পলিথিনের আবরণটা সরিয়ে দিয়ে হিয়ার সাথে সে দাফন হওয়া জায়গাটায় হাত বুলালো উজান। সাথে সাথে এক দমকা বাতাস এসে ছুঁয়ে দিল দুজনের শরীরকে। হিয়ার হাতের সাথে হাত গুজিয়ে বাজা রেখে আলতো করে বলিয়ে দিল উজান। কান্না ভেজা কণ্ঠে বলল, জানো হিয়া, নবীজি তার হাদিসে কি বলেছেন? হিয়া উজানের দিকে মুখ তুলে বিস্ময়ের সুর টেনে দিয়ে বলল, কি? উজান হিয়ার মুখ জোড়া তার দু হাতের তালুতে ধরে নিয়ে বলল, ছোট বয়সে মৃত্যুবরণকারী সন্তানেরা জান্নাতের প্রজাপতির মতো। তাদের কেউ যখন কিয়ামতের ময়দানে পিতামাতার সঙ্গে মিলিত হবেন, তখন সে তার পিতামাতার হাত কিংবা কাপড় ধরে থাকবেন। আর এই হাত কিংবা কাপড় ততক্ষণ অবধি ছাড়বে না যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে তার বাবা মা সহ জান্নাতে প্রবেশ করাবেন। মৃদু হেসে হিয়া বলল। উজান হিয়ার মুখের পানিগুলো মুছতে মুছতে বলল, উনি আরো কি বলেছেন জানো? শিশু বয়সে যেই মুসলিম বাচ্চাগুলো মারা যায়, তারা জান্নাতের খাদেম হবে। তুমি ভাবছো কত মর্যাদা তাহলে আমাদের বাচ্চাটার এখন ওখানে? হিয়া চোখ মুখ মুছে মুখটা রঙিন করে বলে উঠল, আর কি কি জানো তুমি? আর কি বলেছেন নবীজি আমাদের, বলো না। উজান হিয়ার কপালে স্নেহের পরশ দিয়ে বলল, বলেছে, শপথ ওই সত্তার যার হাতে আমার প্রাণ, সন্তান গর্ভে মারা যাবার পর মা যদি ধৈর্য ধরে, ওই গর্ভস্থ সন্তান কিয়ামতের দিন তার মার নারী জড়িয়ে তাকে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবেন। হিয়া উজানের হাত দুটো আঁকড়ে ধরে বলল, তাহলে কি এখন আমাকে ধৈর্য ধরতে হবে? ধৈর্য ধরলে আমাদের বাবুটা এখানে ভালো থাকবে? উজান হিয়াকে বুকের মধ্যে লেপ্টে নিয়ে বলল, হ্যাঁ হিয়া, এখন তোমাকে খুব ধৈর্য ধরতে হবে। এই যে তুমি একটুতে রাগারাগি করো, খাও না, নিজের যত্ন নিতে চাও না, এগুলো এখন থেকে একদম বন্ধ, ঠিক আছে? আমি যেভাবে যা বলবো তুমি তাই করবে, কেমন? হিয়া মাথা নাড়িয়ে সম্মতি দিল। উজান একটা তপ্ত শ্বাস ছুড়ে হিয়াকে নিয়ে উঠতে যেতেই দুটো হলুদ ডোরাকাটা প্রজাপতি ভিজতে ভিজতে কামিনী ফুলের গাছটার নিচে ডালে এসে জড়ো হলো। ইস, এত বৃষ্টি! এই গাছের ছায়াতলের নিচেই যেন একটু আরাম। প্রজাপতির দুটোর দিকে তাকিয়ে পর মুহূর্তেই নিজেদের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলল হিয়া। চোখ জোড়া পিট পিট করে বলল, উজান দেখো, তুমি প্রজাপতির কথা বললে আর প্রজাপতি এসে এখানে কেমন লাফাচ্ছে দেখো। উজান কিছু না একটা ভেবে নিয়ে বলল, আমি তো একটা বাচ্চার কথা বলেছিলাম হিয়া, এখানে তো দুটো প্রজাপতি, তার মানে কি টুইন বেবি? চোখ বড় করে উজানের দিকে আবার তাকিয়ে উঠল হিয়া। সত্যি কি টুইন বেবি ছিল? ধুর না, কিসব আজগুবি কথা ভাবছে এগুলো, ধুর। হিয়াকে নিয়ে রোমে আসলো উজান। একটা লম্বা গোসল সেরে জামা কাপড় চেঞ্জ করলো, সাথে সাথে ভাত বেড়ে নিয়ে আসলো হিয়া। উজানের ভাত খাওয়া হয়ে যেতেই হিয়াও নতুন করে তার আধো ভেজা জামাটা পাল্টে নিল। উজানকে খাওয়া শেষে হাত ধুতে দেখে কাঁথা মুড়িয়ে বিছানায় এসে শুয়ে পড়ল হিয়া। গল্পের বইটা নিয়ে এক পাতা পড়তেই সেটাকে এসে একটানে কেড়ে নিল উজান। বইটাকে ড্রয়ারের ভেতর লক করে দিয়ে রুমের সব দরজা জানালা বন্ধ করে পুরো বাড়িটাকে একবার দেখে নিয়ে রুমে আসলো সে। লাইটগুলো নিভিয়ে দিয়ে কাঁথার তলে শুতে শুতে বলল, সামনের এই 1 বছর একটা গল্পের বইয়েও যেন হাত দেয়া না দেখি আমি, তাহলে সেদিনই শিশিরকে বলে সেকেন্ড টাইম কোচিং বন্ধ করে দেব, মনে থাকে যেন কথাটা।
রাগে উজানের মাথার চুল টেনে ধরল হিয়া। মুখ ফুলিয়ে অন্যদিকে শুয়ে নিতেই হেসে দিল উজান। আলতো করে পেছন থেকে হিয়াকে জড়িয়ে হিয়ার কানের ভাঁজে চুলের ফাঁকে মুখ ডোবালো। লম্বা পাটা হিয়ার উপর মেলে দিতেই রেগে গিয়ে পাটাকে এক ঠেলে নামিয়ে দিল হিয়া। ইস কি ভারী! এবার আরও ভালো করে পাটা হিয়ার শরীরের উপর তুলে দিয়ে গায়ের সর্বশক্তি দিয়ে হিয়াকে জড়িয়ে ধরল উজান। খিচে উঠিয়ে হিয়া বলল, আহ কি ওজন শরীরটার! পাটা নামান নামান বলছি, কি ওজন হয়েছে! চড়ুগুলোর দেখো কি বিশ্রী! হিয়ার কথাকে কানেই তুলল না উজান। চোখ বন্ধ করে ভোস ভোস শব্দ করে ঘুমের রাজ্যে হারিয়ে ফেলল নিজেকে। হিয়াকে জড়িয়েই যে তার শান্তি, তার শত ক্লান্তির অবসান। এদিকে রেগে থাকলেও কিছু মুহূর্তে বাদে এপাশে ফিরে উজানের দিকে মুখ ঘুরে তাকালো হিয়া। নিজেই উজানের পাটাকে নিজের কোমরের উপর ঠিক মতো তুলে নিয়ে একটা চুমু আঁকলো উজানের উন্মুক্ত বুকে। আজ অনেকটাই নিজেকে হালকা লাগছে হিয়ার। সত্যি যদি আজ উজান হিয়াকে না বোঝাতো, যদি না বলতো তার ধৈর্যের পুরস্কার স্বরূপ সৃষ্টিকর্তা কি উপহার রাখছে তার জন্য, তাহলে তো এখনো বাচ্চা হারাবার শোকে পাথর হয়ে জমে থাকতো হিয়া। কঠিন থেকে কঠিন হয়ে উঠত দিনকে দিন। আমি ভাগ্য গুণে আপনার মতো একটা স্বামী পেয়েছি উজান স্যার। আপনার প্রতি কখনো স্ত্রীর কোনো হক আদায় করিনি আমি, কখনো স্ত্রী হিসেবে এক গ্লাস পানিও হয়তো এগিয়ে দেইনি আমি আপনাকে। অনেক অবহেলা করছি, অনেক অবজ্ঞা করেছি, তবু আপনি ভুলে যাননি আমায়, ভুলে যাননি আমাকে দেয়া সেই সব অঙ্গীকার নামার কথা। আমি হয়তো এর পরেও নিজের মানসিক অবস্থার বিচ্যুতি ঘটিয়ে আপনাকে তাড়িয়ে দেব, তারপর খারাপ আচরণ করব আপনার সাথে, কিন্তু আমি জানি আমার শত অপরাধেও আপনি আমাকে ক্ষমা করে দিয়ে এভাবেই আগলে রাখবেন। কেন এত ভালোবাসেন আমায়? যাক, হাজার হাজার শুক্রিয়া যে শিশিরের জীবনের প্রথম এত বড় একটা ক্লায়েন্ট মিটিং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। নিজের চাচুর সাথে চাচুর বন্ধুরও মান রাখতে সক্ষম হলো শিশির। শিশিরের সাথে আসা আরও দুজন কলিগ শিশিরকে অভিনন্দন জানাতে জানাতে বলল, স্যার তো দেখছি সিনিয়রদের নাক ডুবিয়ে দিয়েই ছাড়বে। যেই ডিল গত 6 মাস ধরে পোস্টপন্ড হয়ে আছে, সেটা কিনা শিশির স্যার আস্তে আস্তেই সল্ট আউট হয়ে গেল। সবটাই আপনাদের সহযোগিতায় সম্ভব হচ্ছে মির্জা সাহেব। এখন তো শুধু নতুন করে এই 5টা শহরের ব্রাঞ্চ খুলছে। এরপর তো ইচ্ছে আছে দেশের বাইরের কান্ট্রিতে যদি সম্ভব হয়, তখন না হয়। অপর এক সিনিয়র হেসে দিয়ে বলল, আসতে মেরি ভাই, জয়েন করার তো 1 বছর হচ্ছে না, এতেই এত কাজের বোঝা নিতে চাইছেন? বস তো এবার বোধহয় আপনার জন্য কর্মী ছাঁটাই শুরু করে দিবে দেখছি। শার্টের হাতা ফোল্ড করতে করতে শিশির বলল, এতে কর্মী ছাড়াই না স্যার, বরং যত নতুন ব্রাঞ্চ হবে ততই নতুনদের জন্য কর্মক্ষেত্র তৈরি হবে। ভেবে দেখবেন। পয়েন্ট আছে কথাই। তার দ্বিতীয় মিটিংটা তো আধা ঘন্টা লেট আছে। চলুন না রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটু চা সিগারেট খেয়ে আসি। মৃদু হেসে দিয়ে ল্যাপটপটা অন করতে করতে শিশির বলল, না স্যার, আমি বরং কাগজপত্র ফাইলগুলো আরেকবার চেক করে নিই। আপনারা ঘুরে আসুন। যথাজ্ঞা জুনিয়র শেফ। মির্জা হোসেন, লেটস গো এ ওয়ার্ক অ্যারাউন্ড দ্য রেস্টুরেন্ট, কি বলেন? অবশ্যই স্যার। তার শিশির ভাই একা থাকতে কোনো সমস্যা হবে না তো আপনার? পারবেন তো একা এভাবে? এতে না পারার কি আছে? মির্জা ভাই হাসাবেন না তো? যান, গিয়ে কে যেন একটা খাবেন, খেয়ে আসুন। মির্জা সাহেব হেসে দিয়ে সিনিয়র কলিগটার সাথে বেরিয়ে আসলো। শিশির আপাতত হওয়া বিলগুলো পেমেন্ট করে দিয়ে ল্যাপটপে মন দিতেই কয়েকজন ছেলে মেয়ে খিলখিল করে শব্দ করে হাসতে হাসতে রেস্টুরেন্টে ঢুকে ঠিক শিশিরের ডান দিকের টেবিলটায় বসে পড়ল। হালকা বিরক্ত হলেও ওদিকে বার্তা দিল না শিশির। হালকা এক ঝলক দিয়ে বোঝা যাচ্ছে এই ছেলেমেয়েগুলো সবকটাই বকে যাওয়া কোনো কোটিপতিদের সন্তান। তাদের ভাষাও যেমন ছিল নোংরা, তেমনই ড্রেস আপও ছিল অশালীন। দোস্ত, আজকে আমি কিছু জানি না। তোর ক্লাবের ওপর রুমটা ফাঁকা আছে। আমার আজকে রাতে রোদেলাকে যে করে হোক চাই। রোদেলার নামটা কানে পৌঁছতেই চমকে উঠে এদিকে চোখ ফেরালো শিশির। পর মুহূর্তে কি মনে হতে নিজ মনে হেসে দিয়ে বলল, নূর, কি ভাবছি আমি? রোদ কেন এখানে আসতে যাবে? রোদ তো চিরাগাং ওর হাজব্যান্ডের সাথে। আর এই ছেলে মেয়েগুলোকে দেখে মনে হয় তার রোদ এসব লাফাঙ্গা উশৃঙ্খল ছেলে মেয়েদের সাথে মেশার মানুষ। তার রোদ তো কলেজে কেন ভার্সিটি থাকাকালীনও সে ছাড়া অন্য ছেলেদের সাথে সহজে কথা বলতো না। আর তার রোদ কি বা এদের সাথে মাথা নাড়িয়ে আবার নিজের কাজে মন দিল শিশির। এদিকে ছেলে মেয়েগুলো হাসতে হাসতে বলল, তোর কি মাথায় গন্ডগোল আছে আবির?
কত করে বলবো রোদের গায়ে হাত দেওয়া পুরোপুরি নিষিদ্ধ আছে। তারপরও কেন জিদ করিস বলতো? অন্য মেয়ে বল, আমি ম্যানেজ করে দিচ্ছি, কিন্তু রোদ না। অন্য মেয়ে হলে তোকে রিকোয়েস্ট করতে হতো না আমাকে রকি। আমার শুধু রোদেলাকেই চাই, একটা রাতের জন্য হলেও চাই। এতে তুই যা বলবি তাই করব আমি। দরকার বলে তোর ক্লাবের এক্সট্রা করে প্রমোশন করে দেব, আমি কোনো খরচাপাতি ছাড়া। এইবার তো হ্যাঁ বল। তাসবি প্লিজ, তোর এই কাজিনকে একটু বোঝা। রোদেলার চাইতেও কোটি গুণ সুন্দর মেয়ে আমি এনে দেব ভাই, এখন একটু অবজা। রোদেলার চেয়েও সুন্দর? হাসালি রকি। আমার তো মনে হয় তার মতো সুন্দর মেয়ে এই ঢাকা শহরে কেন, পুরো দেশ জুড়েও খুঁজলেও একটাও মিলবে না। হ্যাঁ, এখন সেজন্য অবজা। বেশি সুন্দর তোর সহ্য হবে না ব্রো। খেপে উঠল আবির রাগান্বিত সুর টেনে বলল, সমস্যাটা কি ভাই তোর? হাজব্যান্ডের সাথে তোর ডিভোর্স হয়েছে তার, তাহলে হ্যাঁ বলতে কি সমস্যা হচ্ছে তোর? দেখ ভাই, আরমান স্যারের কড়াকড়ি নিষেধাজ্ঞা আছে। আর যাই করি রোদেলার শরীরে হাত যেন না পড়ে কারো, না হলে ওই দিনে আমার ক্লাব সহ আমাকেও আস্ত গিলে ফেলবেন উনি। তাসফি মুখ থেকে আয়না সরিয়ে চোখ পাকিয়ে বলল, এক সেকেন্ড, এই আরমানের কেসটা কি? হু ইজ দ্য ম্যান ব্রো? আন্নু মালিকের ছেলের কথা বলছিস না তো? আরমান মালিক? ও মাই গড, রোদেলা তাকেও ফাঁসিয়ে দিয়েছে। ডাফার, কোনো আন্নু ফান্নু না, ইনি হলেন নামকরা ইন্ডাস্ট্রিয়াল আরমান রানা। বাহিরে তো চলে ওনার হীরার ব্যবসা, কিন্তু ভেতরে খোঁজ নিয়ে দেখ, যত সব ইয়াবা মদ গাঁজা আইস সব ওনার হাত দিয়েই বাংলাদেশে আমদানি হয়। ওহ, এক সেকেন্ড, তার মানে তোর ক্লাবে যে সব মদ গাঞ্জা ঢুকে সব ওনার বদলেতে আসে? তোকে অত জানতে হবে না, তুই নেশা গিলতে পারিস, নেশা গিল। এত খবরদারি কিসের তোর? কিছু সময় বাদে শিশিরের ফোনে মির্জা সাহেবের ফোন আসতেই রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়ে যায় শিশির। মির্জা সাহেবের থেকে সিগারেট নিয়ে একটা টান দিয়ে বলে ওঠে, হলো আপনাদের ঘোরাঘুরি, তাহলে একটু কাজগুলো গুছিয়ে নিই আমরা। মির্জা সাহেব রেগে গিয়ে বলল, সিগারেট টানতে দিলাম, সিগারেট টানেন। সারাক্ষণ কানের কাছে কাজ কাজ করলে ভালো লাগে বলেন তো সুলতান ভাই? হেসে দিল শিশির। পর মুহূর্তে গেটের দিকে চোখ পড়তেই দেখলো ওই ছেলে মেয়েগুলো কীরকম করে ঢলাঢলি করতে করতে বেরিয়ে আসছে। দেখো, চোখ নামিয়ে নিল শিশির। হঠাৎই একটু দূরে একটা কালো গাড়ি এসে থামলো রেস্টুরেন্টের বাহিরে। আর গাড়ির দরজা খুলে যাকে বের হতে দেখলো শিশির তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। যেন সে রোদেলা। স্ট্রাইট চুলগুলো একদম উঁচুতে একটা পনিটেল বাঁধা, সেই পনিটেলের লেস এসে ঠেকেছে ঠিক কোমরের মাঝ বরাবর। কানের রাউন্ড শেপের বড় বড় ইয়াররিং ঝুলছে। এক হাতে একটা সাদা রঙের স্মার্ট ওয়াচ, তো অন্য হাতে ঝুলছে একটা দামি ব্রেসলেট। জুতোর হিলটাও বেশ উঁচু, মেরুন রঙের জুতোর সাথে একটা কালো ডোরাকাটা প্যান্ট, একটা নাভির নিচ অবধি নামা শর্ট টপস, আর তার উপর একটা পাতলা সবুজ রঙের জ্যাকেট। বলায় বাহুল্য রোদ যেরকম সুন্দর, তার শরীরে এরকম ওয়েস্টার্ন পোশাক বড্ড মানিয়েছে যেন। বন্ধুদের সাথে হাই হ্যালো বলতে বলতেই রোদের গাড়িতে উঠে পড়ল সবাই। এদিকে রোদের দিকে তাকিয়ে থেকে এখনো একটা ঘোরের মধ্যে কাটছিল যেন শিশিরের। এ কাকে দেখল সে? রোদকে, তাও আবার এরকম পোশাকে। কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘামের চিহ্ন দেখা গেল তার। গলার টাইটা ঢিলে করতে করতে রাস্তায় এসে দাঁড়াতেই তার সামনের দিক দিয়ে গাড়িতে করে চলে গেল রোদেলা। রোদেলা রোদেলা বলে গলা ছেড়ে মাঝ রাস্তাতেই চিৎকার শুরু করলো শিশির, কিন্তু রোদ শুনল না। একটা ট্যাক্সি ঠিক করতে করতে মির্জা সাহেবকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমি আপনার ইমেইলে মিটিংয়ের যাবতীয় সব কিছু ফরওয়ার্ড করে দিয়েছি। প্লিজ এই মিটিংটা একটু আপনি হ্যান্ডেল করে নিন। মির্জা সাহেব শিশিরকে অভয় দিতে দিতে বলল, সে না হয় সামলে নিচ্ছি, কিন্তু আপনি হঠাৎ এভাবে কোথায় যাচ্ছেন? শিশির কিছু বলতে পারল না, শুধু বলল, এসে কথা বলছি বলেই ট্যাক্সি চালককে উদ্দেশ্য করে বলল, সামনে যে গাড়িটা গেল একটু আগে, তার পেছনে যেতে হবে আমাদের। সামনে যে গাড়িটা গেল একটু আগে, তার পেছনে যেতে হবে আমাদের, ফাস্ট। ট্যাক্সি চালক তো আর বুঝলো না সে বলে কোন গাড়ি, কি গাড়ি। শিশির বলে, আপনি চলেন, আমি বলছি। সন্ধ্যা গড়িয়ে রাত তখন 8টার কাছাকাছি। অনেক খুঁজে সেই ক্লাবের ঠিকানায় পৌঁছতে সক্ষম হলো শিশির। আর ভেতরে ঢুকেই শরীর উতলাতে শুরু করলো তার। এ তো গান বাজনা, এত
এত আলোকসজ্জা, তার উপর অন্ধকারে কারো মুখ তো ঠিকভাবে চেনা যাচ্ছে না। সেভাবে কোথায় খুঁজবে এখন সে তার রোদ রানীকে? ওই ছেলেগুলো যদি সত্যি সত্যি রোদেলার কোনো ক্ষতি করে বসে, এর বেশি ভাবতে পারল না শিশির। সোজা ঢুকে পড়ল ক্লাবের একদম ভেতরে। টানা 20 মিনিট সবার চোখ মুখ দেখে খুঁজতে চেষ্টা করলো তার রোদকে, কিন্তু কিছুতেই রোদের সন্ধান মিলল না। এদিকে কিছু জনকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে অস্থির হয়ে উঠল শিশির। এক ওয়েটারকে কিছু বকশিস ধরিয়ে দিয়ে বলল সেও উপরে যেতে চায়। কিছু টাকার লোভে ওয়েটার রাজি হয়ে শিশিরকে উপরে যেতে দিল ঠিকই, কিন্তু উপরে উঠেও দিশেহারা হয়ে পড়ল যেন ছেলেটা। এদিকে পুল সাইড আরেক দিকে নিচে নামার নাচ গানে মশগুল কিছু ছেলে মেয়ে, তো অন্যদিকে পেছন সাইডে কতগুলো ছোট্ট বড় রুম। কোথায় আর খুঁজবে শিশির তার রোদকে? আমাদের মাঝে কিন্তু ডিল হয়েছিল আরমান। আমি তোমার সব অবৈধ কাজে তোমায় সাহায্য করব। এর বিনিময়ে তুমি বা অন্য কেউ কখনো আমায় একটা টাচ অবধি করবে না। তাহলে আজকে আবির কিসের জন্য আমায় জোর করে? ও কাম রোদেলা, একটা রাতেরই তো ব্যাপার, ছিল না বেবি। এমন তো না যে শিশির কোনোদিন তোমার গায়ে টাচ করেনি। জাস্ট শাট আপ আরমান। শিশিরের সাথে নিজেদের কম্পেয়ার করা বন্ধ করো। নেহাত শিশিরের জানের ভয় দেখিয়েছো বিধায় আমি তোমার সাথে ডিল করতে বাধ্য হয়েছি, তাই বলে ভেবো না শর্তের বাইরে গিয়ে এই রোদকে দিয়ে যা খুশি করাতে পারবে তুমি। ওকে রিল্যাক্স, আমি দেখছি রকিকে বলে আবিরকে তাড়ানোর ব্যবস্থা করছি, তুমি থাকো। ফোন রেখে পেছন ফিরতে যাবে অমনি আবির এসে রোদের ফোন কেড়ে নিয়ে বিছানায় ছুড়ে দিল। রোদের এক বাহু চেপে ধরে নেশাত্মক সুর টেনে বলল, এত সাধুত্বের কি আছে রোদ বেবি? এমন তো না যে তুমি মদ গাঁজা টানো না। কোনো ভালো মেয়ে এসব খায় বলো তো শুনি? শুনছি একদিন টানতে না পারলে নাকি শরীরে ব্যথা হয় তোমার। রেগে উঠে রোদ বলল, আমাকে এডিক্টেড আরমান সহ তোমরা বানিয়েছো। আমাকে নেশার প্রতি আসক্ত হতে বাধ্য করেছো তোমরা। দিনের পর দিন আমাকে ইনজেক্ট করে আমার নেশা তুলেছো। এই এখন কিসের জন্য তোলা এসব কথা? লজ্জা করে না? সে যেভাবেই হোক, তুমি তো এখন পুরোপুরি ড্রাগস এডিক্টেড বেবি। তাই তোমাকেও না হয় একটু এডিক্টেড করে তুলি তোমার উপর। আমার হাত ছাড়ো আবির। আমি একটা চিৎকার করলে কি হবে তুমি জানো? ছাড়ো বলছি, ছাড়ো আমায়। ছাড়বো তো তখনই যখন তোকে নিজের করে পাবো। ভালোই ভালোই নিজে করতে চেয়েছিলাম, শুনিসনি তো? এইবার দেখ কি করি। বলে রোদকে জড়িয়ে নিতে চিৎকার শুরু করলো রোদেলা। রোদের মুখ চিপে ধরল আবির। একটা সিরিঞ্জ তুলে রোদের শরীরে পুশ করতে যাবে অমনি আবিরের সেই সিরিঞ্জ ধরে রাখা হাতটা চেপে ধরে মুচকে ফেলল শিশির। মাটি থেকে মুখ তুলে এপাশ ফিরে কিছু বলার জন্য মুখ খুলতেই সামনের মানুষটার দিকে তাকাতেই চমকে উঠল রোদেলা। শিশির এখানে? আবিরকে মাটিতে ফেলে টানতে টানতে সোজা পুল সাইডে নিয়ে এসে দাঁড় করালো শিশির। গায়ের সর্বশক্তি দিয়ে মেরে শেষ করলো এই নরপশুটাকে। মুহূর্তেই লোক জড়ো হলো, গান বন্ধ হলো। থমথমে পরিবেশে আবিরের আর্তনাদ আরও জোরালো হয়ে শোনা যেতে থাকলো। শিশির আবিরকে মারছে, যেভাবে পারছে মারছে, ইচ্ছে মতো মারছে। মারতে মারতে হাঁপিয়ে উঠছে, কিন্তু সে থামছে না। খবর পেয়ে ছুটে আসলো রকি। আবিরকে এভাবে কেউ একজন মারছে দেখেই এগিয়ে আসতেই নিজের এক আঙ্গুল উঁচু করে রকিকে থামিয়ে দিল রোদ। জানে আবিরকে বাঁচাতে গেলে রকিকেও না নিজের প্রাণ নিয়ে টানাটানি করতে হয় পরে। দৃষ্টি তার অপলক শিশিরের দিকে নিবদ্ধ। এই ছেলেটা কি করে বুঝলো রোদ এত বড় একটা বিপদে আছে আজ? এটাকে কি বলে আত্মার সম্পর্ক? আবিরকে পুরো অবচেতন করে দিয়েই তারপর গিয়ে ক্ষান্ত হলো শিশির। উঠে দাঁড়িয়ে আরেকটা লাথি মারল আবিরের পেটে। হাতের রক্তগুলো খয়েরি রঙের শার্টটাতে মুছতে মুছতে রোদের মুখোমুখি দাঁড়িয়ে পড়ল সে। চোখে চোখ নিবদ্ধ রেখে অনেক কথাই বলতে চাইল ক্ষতের সাগরে ভেসে বেড়ানো হৃদয় দুটো, কিন্তু কি যেন একটা বাদ সাধল। কারো মুখ দিয়ে কোনো আওয়াজ বের হতে চাইল না। সপাটে রোদের গালে এক চর বসিয়ে দিল শিশির। থমথমে পরিবেশটা যেন আরো থমথম হয়ে গেল মুহূর্তেই। রোদের আর চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা নোনা জল। কান্নারত রোদকে বুকে আগলে আস্তে পিষ্টে জড়িয়ে নিল শিশির। চুমু আঁকলো রোদের পুরো মুখে, সাথে রাগ করতে করতে বলল, কুত্তার বাচ্চা কি অবস্থা বানাইছিস তুই নিজের? এগুলো কি ধরনের জামা পরছিস? কি খাচ্ছিস এগুলো? মদ খাস তুই রোদ? বল কি খাস এগুলো? শিশিরের দিকে অপলক তাকিয়ে মুচকি হাসছে রোদ। আজও সেই তেজ, আজও সেই অধিকার, আজও সেই একই রকম শাসন আর ভালোবাসাটা। এগুলো করতে তোর বাপ তোকে বিয়ে দিছে?
এরকম করে সুখে আছিস তুই? এত সাহস তোর নিজেকে নষ্ট করিস তুই? রোদেলা শুধু মুগ্ধ হয়ে শিশিরের কথা শুনছে। ইস, চোখগুলো দেখো ছেলেটার, আজও আমার জন্য আকাশ সমান ভালোবাসা ভর্তি। মনে হয় ডুবে যাই এই চোখে। রোদকে নিশ্চুপ থাকতে দেখে আরও রাগ উঠল শিশিরের। রোদের গাল শক্ত করে চিপে ধরে বলল, কথা বলিস না কেন? কথা বল। তোর হাজবেন্ড কোথায়? কোথায় আরমান রানা? বল কোথায়? বলবি কি রোদ, না তোকেও খুন করে বসবো আমি? রোদ, চুপ করে থাকবি না? উত্তরের বিনিময়ে অকপটে শিশিরকে জড়িয়ে ধরল রোদেলা। এই তো সেই চিরচেনা লোমে ঢাকা প্রশস্ত বুক, সে চিরচেনা স্পন্দনের ধকধক শব্দ, ঘামে ভেজা শরীরের একটা উষ্ণ গন্ধ। রোদেলাকে নিয়ে সেই সন্ধ্যা রাতের ফ্লাইটেই রংপুরের জন্য রওনা দিল শিশির। রোদেলা অনেক বাধা দিতে চাইলেও বলল আরমান জানলে তাদের দুজনকেই মাঝ রাস্তাতেই খুন করে দেবে। কিন্তু কোনো কিছু বলেই শিশিরকে আটকানো গেল না, কেউ আটকাতে পারল না। রাত তখন 11টার কিছু পর রোদকে নিয়ে রোদের বাড়িতে উপস্থিত শিশির। রাগান্বিত শিশিরের চাহনি পুরো শরীরে রাগের উত্থাল পাত্থাল বর্ষণ। গায়ের সব শিরা উপশিরাগুলো স্পষ্ট জল করছে যেন তার। সারা রাস্তা রোদের সাথে আর একটা কথা অবধি বলেনি ছেলেটা। রোদও সাহস জুটিয়ে কিছু বলার ভাষা পায়নি আর। শিশিরের পাশে বিস্ময় এক দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আছে ওজান। শিশিরের ফোন পেয়ে হিয়াকে রেখে চটজলদি নিজের বাড়িতে এসে উপস্থিত হতে হয়েছে তাকে। কিন্তু এসেই সে তার প্রাণপ্রিয় বোনকে এই বেশভূষা নিয়ে তাকে দেখতে হবে, এটা তার দুঃস্বপ্নেও যেন কল্পনা করতে পারেনি সে। ওজান কাঁপছে, ওজানের সারা শরীর থরথর করছে। শিশিরের থেকে সব শোনার পর থেকেই অনুতাপে, গ্লানিতে, ঘেন্নায়, ক্ষোভে নিজেকে নিজের মধ্যে পিষে ফেলছে যেন ছেলেটা। এদিকে রোদের বাবা মার মধ্যে এসব শোনার পরও বিন্দুমাত্র অনুতাপের ছোঁয়া দেখা মিলছে না। উপরন্তু নিজেদের মেয়েকে শিশিরের সাথে দেখা মাত্রই রাগে যেন ফুঁসতে শুরু করেছে তারা। এদিকে রোদেলাও এই মুহূর্তে শরীর কেমন করছে একটা। শিশিরের পাশে দাঁড়িয়ে হাত পা চিবোচ্ছে মেয়েটার। সারাদিনে কোনো নেশা শরীরে পড়েনি তার, এখন সেই নেশার টান উঠেছে রোদের। মনে হচ্ছে এখনই কোনো নেশা না গিলতে পারলে ব্যথায় পুড়ে যাবে তার সমস্ত শরীর। মাথা চিবাচ্ছে, চোখ ঝাপসা লাগছে, মনে হচ্ছে পুরো শরীরে বিষ ধরছে। চোয়াল শক্ত, সাথে কাট কণ্ঠে রোদের বাবা মাকে উদ্দেশ্য করে শিশির বলল, পাঠিয়েছিলেন তো বড়লোক ঘরে? দেখলেন তার পরিণতি? নাকি এখনো মুখ বুজে চুপ হয়ে যাবেন? ছোট থেকে একই কলেজে, একই ভার্সিটিতে পড়াশোনা করেছি আমরা। কোনো দিন ওকে আমি উসান ছাড়া অন্য কোনো ছেলের কাছে খিস্তে দেখিনি। আর আজ সে মদ খায়, নেশা টানে, হাজার হাজার ছেলের সাথে মেলামেশা করে। কার জন্য করে? সব কিছুর জন্য আপনারা দায়ী, শুধু আপনারা। রোদের মা নিজের চোখের পানিটা মুছতে মুছতে বলল, সেটা যা হয়েছে আমরা সব বুঝে নেব। দরকার পড়লে আমরা আবার আমাদের মেয়েকে ভালো কোনো ছেলে দেখে বিয়ে দেব। তুমি আর এর মাঝে ঢুকতে এসো না, দয়া করে। তার ছেলের এক হাসি টেনে শিশির বলল, আপনাদের হাতে রেখে যাবো বলছেন? ভাবলেন কি করে? আমি শুধু এখানে এসেছি রোদের জীবনটা কিরকম নরক বানিয়েছেন সেটা দেখাতে, আর এটা বলতে যে রোদেলা আজকে থেকে, এখন থেকে আমার দায়িত্বে থাকবে। আপনাদের সাথে সব সম্পর্ক শেষ ওর। যদি নিজেদের বদলাতে পারেন তবেই নিজেদের মেয়ের সাথে দেখা করতে আসবেন, নয়তো রোদের জীবনে আপনাদের আর কোনো জায়গা আমি রাখতে দেব না। সে যা করার আপনারা করে নিন। রোদের বাবা এগিয়ে এসে বাধা দিতে চাইলে আরও ক্ষিপ্ত হয়ে উঠল শিশির। অনেক তর্ক বিতর্ক চলল, পারলে তো বোধহয় রোদকে ছিনিয়ে আনতে তার বাবা তার কাজের রিভলভারটা দিয়ে শিশিরকে শ্যুট করে বসে। কিন্তু সেই সুযোগ শিশির দিল না। রোদকে নিয়ে বের হতে যাবে অমনি রোদের মা বাদ সাধলে এবার ঢাল হয়ে দাঁড়িয়ে গেল বাসবী। নিজের সব অপারগতাকে আজ তুচ্ছ করে শাহরিয়ার বাড়ির সবার ভয় কাটিয়ে প্রতিবাদের সুর টেনে বলল, তুমি কি একটা মা মেহরিন? নিজের মেয়ের এই অবস্থা দেখেও তোমার অহংকারের সুতো কাটলো না? তুমি কি আদেও রোদকে গর্ভে ধারণ করেছিলে? এসব তুমি কি বলছো ভাবি? হ্যাঁ, মানছি একটা ভুল হয়েছে, ভুল ঘরে মেয়েকে বিয়ে দিয়েছি। তাই বলে তো এই ছেলের হাতে আমি আমার মেয়েকে দিতে পারি না। তুমি কি পারতা বলো? পারতাম। কি নেই শিশিরের বলতে পারো? একটা ভালো কোম্পানিতে জব করছে, নিজের একটা বাড়ি বানিয়েছে, এরপরেও কি চাই? এত চাইতে গিয়ে তো মেয়েটাকে জাহান্নামে পাঠিয়ে দিলে।
এরপরেও বিবেক কাজ করছে না তোমাদের? তোমাদের জন্য, এই তোমাদের ভয়ে আমিও চুপসে ছিলাম এতদিন, কিন্তু আর না। উজানের ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে আমিও তোদের পাপের ভাগীদার হয়েছিলাম, কিন্তু আর কত হিয়াকে কাছে টানতে পারিনি। একটা মা বাপ মরা মেয়ে, সে তার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করতে বাধ্য করেছো তোমরা আমাকে। সেদিন অসুস্থ শরীর নিয়ে এসে মেয়েটা আমাকে বলল, আন্টি আমি অসুস্থ, উজানকে একটু দিন না। আমি ডাকতে পারিনি, আমার ছেলেকে ভয় পেয়েছি। তোদের ভয় কিন্তু অনেক হয়েছে, আর তো সহ্য করব না আমি। বাসবী রোদকে শিশিরের হাতে তুলে দিয়ে বলল, যাও, রোদকে নিয়ে আমিও দেখব এখানে কে কি বলে। থানা পুলিশ শুধু ওরা একারাই করতে পারে না, আমরাও সব জানি। দেখি কে কিভাবে আটকায় আমাদের। আর আমাকে তুমি কথা দাও, আমার রোদ মাকে আবার আগের মতো করে সারিয়ে তুলবে, এইসব নেশা থেকে আমার মেয়েটাকে সুস্থ করে আবার আগের জীবনে ফিরিয়ে আনবে। দাও, কথা দাও মাই। আর তোকে আমি এইসব দিচ্ছি, হিয়া তো কোনোদিন কিছু দিতে পারেনি, এইগুলো হিয়ার প্রাপ্য। আর আমি চাই তুই এই বাড়িতে সেই দিন ফিরবি যেদিন হিয়ার রাগ মান ভাঙিয়ে হিয়াকে এ বাড়িতে নিয়ে ফিরতে পারবি। আর যদি না পারিস, এই শাহরিয়ার বাড়িতে আর কখনো আসার কোনো প্রয়োজন আমি তোর দেখি না। কান্নারত চোখ মুখ মুছে নিয়ে উজান বলল, তাহলে তুমিও আমাদের সাথে চলো। আমি জানি এখানে কেউ আর তোমাকে আগের মতো সম্মান শ্রদ্ধা কিছুই করবে না, আর বাবা জানলে হয়তো। আমার আরো দুটো ছেলে মেয়ে আছে উজান, তোর সাথে গেলে তো চলবে না বাবা। তবে কখনো যদি এবারই সত্যি ছাড়বার মতো পরিস্থিতি আসে, আমি নির্দ্বিধায় তোর কাছে ফিরে যাব। আশা রাখি শিশির আমাকে সেদিন তাড়িয়ে দেবে না। উজান বাসবীর থেকে গহনা জোড়া নিয়ে শিশির সহ বেরিয়ে আসতেই রোদেলা শিশিরের থেকে গাড়ির চাবি নিয়ে এক দৌড়ে নিচে চলে আসলো। রোদের পেছনে দৌড় শুরু করলো এরা দুজন। একসাথে নিচে নামলো ঠিকই, কিন্তু রোদ বলল, তাড়াতাড়ি গাড়ির দরজা খুলো, আমি আর এক মুহূর্তে এই বাড়ি থাকতে চাই না। দরজা খুলে পিছনের সিটে বসে পড়ল রোদেলা। এদিকে উজান গাড়ির চাবি হাতে নিয়ে একটু ইতস্তত হয়ে বলল, অনেকদিন ড্রাইভ করা হয় না শিশির, যদি কিছু হয় তোর অফিসের গাড়ি, তুই সামনে এসে না হয় ড্রাইভটা কর। শিশির না চাইতো চাবি হাতে বলল। এটুকু পথ তুই ড্রাইভ করলে হয়ে যেত উজান। এদিকে এদের কথোপকথন চলাকালীন নিজের এই তড়িঘড়ি করে গাড়িতে আসার কারণটা হাসিল করে নিল রোদেলা। তার ব্যাগ যে রেখে গিয়েছিল সে এই গাড়িতে, আর সেখানেই ছিল একটা সরু সিরিঞ্জ ভর্তি নেশার দ্রব্য। নেশার টান আসতেই সেটা শরীরে পুশ করে নিয়ে চোখ বুঝল মেয়েটা, যেন এটাই এখন তার সুখ, এটাই তার শান্তি। এদিকে শিশিরের হাতে চাবি দিয়ে পেছনে এসে গাড়ির দরজা খুলে রোদের পাশে এসে বসতেই চমকে উঠল উজান। রোদ এরকম নেতিয়ে পড়ল কেন? পাশে পড়ে থাকা সিরিঞ্জটার দিকে তাকাতেই মানে খুঁজতে সক্ষম হলো উজান। এদিকে রোদের দিকে নজর পড়তেই উঠে আসলো শিশির। সিরিঞ্জটা চোখে পড়তেই ওখানে কাঁদতে শুরু করলো ছেলেটা। আকুতির সুর টেনে উজানকে বলল, আমার রোদকে সারিয়ে তোল না উজান, তুই না ডাক্তার, আমার রোদকে আবার আগের মতো করে দিয়ে না তুই। উজান দিশেহারা, সে না পারছে রোদকে দেখতে না শিশিরকে সামলাতে। কিভাবে সব ঠিক করবে সে এখন? রোদকে নিয়ে সোজা বাড়িতে এসে উপস্থিত হলো শিশির। এদিকে দরজা খুলে শিশিরের কোলে এভাবে এতদিন বাদে রোদকে দেখে পুরোই বিস্মিত হিয়ার কোনো প্রশ্নের উত্তর দেবার প্রয়োজনটুকু বোধ না করে সোজা রোদকে নিজের রুমে নিয়ে এসে শুইয়ে দিল শিশির। রোদের গা থেকে ঘড়ি ব্রেসলেট সব খুলে নিতে নিতে বলল, তারা সারিয়ে তোল না উজান, তুই না ডাক্তার, আমার রোদকে আবার আগের মতো করে দিয়ে না তুই। তাড়াতাড়ি তোর একটা জামা নিয়ে এসে রোদকে পরিয়ে দেখিয়া, আমি এই পোশাকে কিছুতে রোদকে সহ্য করতে পারছি না। আমতা আমতা করে দৌড়ে ছুটে গিয়ে একটা জামা নিয়ে আসলো হিয়া। উজান সহ শিশির রুম থেকে বেরিয়ে আসতে হিয়ার রোদকে মুছে দিয়ে জামা পাল্টে দিল। হিয়ার হাত কাঁপছে, মুখ দিয়ে কোনো আওয়াজ আসে না, গলা শুকিয়ে কাঠ। এতদিন বাদে কোথায় পেল শিশির তার রোদাপুকে? আর রোদাপু এরকম অচেতন কেন হয়ে আছে? তার রাত তখন 3টার মাঝামাঝি।
নেশা কাটিয়ে জেগে উঠতে সক্ষম রোদেলা। গাটা আড়মোড়া ভেঙে উঠতে গিয়েই দেখলো সে শুয়ে আছে, কিন্তু কোথায়? মনে পড়লো কাল সন্ধ্যা থেকে হওয়া সেই সব ঘটনাগুলোর প্রতিচ্ছবি। সব স্মৃতিচারণ শেষে বুঝলো এটা শিশিরের বাড়ি, কিন্তু শিশিরের রুমটা তো আগে এরকম ছিল না। তাহলে কোথায় এখন সে? এপাশ ফিরে উঠে নিতেই পাশে বসে থাকা উজানের দিকে চোখ পড়তেই থমকে উঠল মেয়েটা। এ কি, উজান কাছে? তার ভাই সত্যি সত্যি কান্না করছে। রোদেলা উঠে বসে উজানের কাঁধে হাত রাখতেই মুখ তুলে রোদের দিকে তাকিয়ে আরও কেঁদে উঠল উজান। একটা পর্যায়ে নিজেকে আটকাতে না পেরে রাগে দুঃখে ঠাটিয়ে এক চর বসিয়ে দিল রোদের গালে। খেকিয়ে উঠে রোদ বলল,